আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 65 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই পাখি, তুমি গাড়ি থেকে কেন নেমেছিলে বলো? কিছু খাওয়ার হলে আমাকে বলতাম। যদি আজ তোমার বা আমার বাচ্চার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো বুঝতে পারছো? এত অসচেতন কেন বলো? আমার জান নেওয়ার চিন্তা করছিলে বুঝি তুমি? ঠিক আছে তো পাখি, বলো আমার বাচ্চারা ঠিক আছে? আরো কিছু বিড়বিড়ালো। মেয়েটার মুখ জুড়ে এলোমেলো চুমু খেলো। শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতেই বোঝা যায় ছেলেটা কত অস্থির। কিন্তু নিশাতের ভয় উড়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এই তো তাকে ধমকাচ্ছিল, আর এখন দেখ ঘটনাটা শুনতেই ছেলেটা উন্মাদ হয়ে গেছে। বউ আর বাচ্চাকে নিয়ে এতটা উন্মাদ লোকটা। কাছ থেকে নিশাত একটা জিনিস অনুধাবন করতে পারলো, আর তা হলো এই দুই ভাইয়ের হৃদস্পন্দনের মাত্রা যেন একই রকম। মানে পিয়াস ভাইয়েরও তো তখন এমন হয়েছিল, আর এখন এই লোকটার। কত অদ্ভুত। বেশি না ভেবে স্বামীকে সান্ত্বনা দিতে বলল, আমি আর আপনার বাচ্চারা সবাই ভালো আছে রায়ান, শান্ত হন, কিছুই হয়নি আমাদের, দেখুন। রায়ান কথা বললো না। একটু সময় বউকে বুকে জড়িয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। পরক্ষণে ভাই আছে স্মরণ হতে নিষাদকে ছেড়ে দিয়ে গরু গম্ভীর স্বরে আদেশ দিল, যে রুমে ছিলে সেখানেই যাও, আমি না ডাকা পর্যন্ত এক পা বাইরে দিবে না। নিষাদ এবার আরো আশ্চর্য হলো। এই লোক থেকে থেকে রূপ বদলায়। তবে শুরুতে যে রাগ দেখেছিল তাতে কথা অবমাননা করে রাগিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। কথা মতো এগিয়ে গেল সেই রুমের দিকে। বউ যেতেই ভাইয়ের পানে তাকিয়ে দেখলো ভাই তার অন্যদিকে ফিরে আছে। ভাইয়ের উদ্দেশ্যে নির্দেশ দিয়ে বলল, সোফায় গিয়ে বস। শুনতে পিয়াস ভদ্র ছেলের মতো সোফায় গিয়ে বসে পড়লো। নিজের মাঝে অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছে তার, ভালো মন্দ জড়িয়ে, কিন্তু কিছুই স্পষ্ট করে বুঝতে সক্ষম হলো না। আজ বোঝার চেষ্টাও করলো না। তার যেমনই লাগুক, ভাই তার সুখে থাকুক। রায়ান হেঁটে গিয়ে ফ্রিজ থেকে এক টুকরো বরফ এনে ভাইয়ের পাশে বসলো। নিজের হাতে সেই টুকরোটা ভাইয়ের গালে ঘষে দিল। ভাইয়ের কাছে আলতো হেসে বলল, ভয় পেয়েছিলি তোর বউকে নিয়ে ভেগেছি বলে? রায়ান বলল, এটা নিয়ে ভয় পাই না, কারণ আমার ভাইয়ের প্রতি ভরসা আছে। আমার ভয় তো আমার ভাইকে নিয়ে, তা তুই বুঝবি না। পিয়াস ঠিকই বুঝলো, তবে তা এড়িয়ে গিয়ে মজার স্বরে বলে উঠলো, তোকে এখন আমার বউ লাগছে? রায়ান বলল, বিয়ে করে নে। তৎক্ষণাৎ ভাইয়ের জবাব পেয়ে আবারও মজা করে বলল, ছি, তোকে কেন বিয়ে করব, এত মেয়ে থাকতে? রায়ান চোখ পাকিয়ে ভাইয়ের পানে তাকিয়ে বলল, থাপ্পড় লাগাবো একটা। পিয়াস বুঝতে পেরে মজা বাদ দিয়ে শান্ত স্বরে বলল, সময় লাগবে বলেছিলাম তো। রায়ান বলল, আর কত সময় চাই তোর? পিয়াস বলল, জানি না, হয়তো আজীবন। রায়ান বিরক্ত হয়ে বলল, লজ্জা করে না ভাইয়ের বউকে ভালোবাসতে? পিয়াস এবার ভাবলেশীন বলল, আমি ভাইয়ের বউকে ভালোবাসিনি, যে মেয়েকে আমি ভালোবেসেছিলাম তাকে আমার ভাই বিয়ে করে নিয়েছে। রায়ান বলল, এখন তাকে ভালোবাসা পাপ তোর জন্য? পাপ? কাউকে এত ভালোবাসার পরেও তার ভালোবাসাটা সবার নজরে পাপ সমতুল্য বুঝি? বুকের কোথাও একটা ক্ষত হলেও তা মুখে বুঝতে দিল না, শুধু নির্লিপ্ত স্বরে বলল, ভালোবাসা এত কিছু বোঝে না, ভালোবাসা বলে কেউ হয় না, তাই মানুষ আমাকে পাপী বলুক, আমার ভালোবাসাকে পাপের নজরে দেখুক, তবুও বলবো তাকে আমি ভালোবাসি। ভুল কিছু হয়তো বলেনি, কিন্তু সবকিছু ঠিক ধরে নিতে নেই। অনেক জিনিস ঠিক হয়ে গেলেও যেন ভুল। একটা হতাশার শ্বাস ফেলে ভাইয়ের সাথে সহজ ভাষায় কথোপকথন চালালো রায়ান। তারপর বলল, যার বউকে ভালোবাসিস তার সামনে জাহির করছিস? পিয়াস বলল, হ্যাঁ করছি, কারণ তুই সব জানিস, আর লুকানোর মতো কিছু নেই। রায়ান বলল, এতে যে তোর ভাই অপরাধ বোধে ভুগছে। পিয়াস বলল, কমিয়ে দিব, চিন্তা করিস না। এবার জবাব পেতে রায়ান উৎসুক হয়ে ভাইয়ের পানে দৃষ্টি দিল। দ্রুত স্বরে জানতে চাইল, কিভাবে? ভাইয়ের উৎসাহ বুঝতে পেরে পিয়াস ভাইয়ের পানে তাকিয়ে জবাব দিল। তারপর বলল, তা আমার উপরে ছেড়ে দে, শুধু একটা কথা বলতে পারি, এই শেষবার, আর কখনো জাহির করব না যে তোকে আমি ভালোবাসি। আজ থেকে সে সম্পূর্ণ তোর, তাকে ভেবে আর কষ্ট পাবো না যার জন্য তোর খারাপ লাগে। পুরোপুরি ভুলে যাব এটা বললে মিথ্যা হবে, তবে এটা বলবো তাকে স্মরণ করে আর কষ্ট পেতে দিব না নিজেকে, যতটা পারি ভুলে থাকার চেষ্টা করব। এটুকু ঠিক আছে তো তোর অপরাধবোধ কমানোর জন্য? জবাব পুরোপুরি মনপতো হলো না। বিরক্তির স্বরে বলল, তোকে আমার কথা ভাবতে বলিনি, নিজের কথা ভাব, আমার ভাই খুশি তো আমিও খুশি। রায়ান বলল, ঠিক আছে, আজ থেকে খুশিই থাকবো। ভাইয়ের ভাবলেশীন জবাব পেয়ে রায়ান আর কথা বাড়াতে চাইল না, শুকনো মুখে বসে রইল। তা দেখে পিয়াস খুশি মনে ভাইয়ের উদ্দেশ্যে বলে উঠলো, কংগ্রাচুলেশন ভাই, বউ সন্তান নিয়ে সুখে থাক। রায়ান তেসরা নজরে তাকালো ছোট ভাইয়ের পানে, এবার নিজেও হালকা ঠোঁট বাঁকিয়ে বলল, তোকেও কংগ্রাচুলেশন, চাচা যে হচ্ছিস। বিনিময়ে পিয়াস আর একটু হাসি উপহার দিল। এটাই তার সহজাত স্বভাব, কিন্তু আজকাল সেই হাসিটাই যে তার থেকে বিলীন হয়ে গেছে। কিন্তু আজ থেকে আবারও হাসবে, অন্তত ভাইয়ের জন্য। রায়ান বসা থেকে উঠে নিশাদকে ডাক দিল। নিশাদ আসতেই বলল, চলো বাড়ি ফিরবো। নিশাদ কিছু না বললেও পিয়াস বলল, আম্মুকে কি জবাব দিব আমি? রায়ান ভাইয়ের পানে একবার আর চোখে তাকিয়ে বলল, বলবি ভাই তার বউ ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেনি, তাই এসে নিজের বউ নিয়ে চলে গেছে। কথা শেষ করে নিশাতের একটা হাত ধরে সদর দরজার দিকে এগিয়ে গেল।
নিশাত এমন জবাব শুনে একটু লজ্জায় পেল। লোকটা আসলেও নির্লজ্জ, এটা কোনো জবাব হলো? নিশাত রায়ানকে একটু দাঁড়াতে বলে ছুটে গিয়ে নিজের ব্যাগটা নিয়ে এলো। রায়ান পুনরায় বউয়ের হাতে নিজের হাতের আজলাই নিয়ে সদর দরজা পেরিয়ে বেরিয়ে গেল। পিয়াস সোফায় নিজের শরীরটা এলিয়ে দিয়ে সেদিক মানে তাকিয়ে রইল নির্বিশেষ। কিছু যেন ভাবতে মত্ত সে, কি ভাবতে ব্যস্ত তা সেই ভালো জানে। নিশাতকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে গিয়ে বসলো। ঝুঁকে বউয়ের সিট বেল্ট বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট করলো। গাড়ি চালানোতে মনোযোগী থেকে নির্দেশ দিল, নিজের শাশুড়িকে কল করে বলো আর স্বামীর সাথে একাকী সময় কাটাতে চাও, বাড়ি ফিরছি না আমরা। নিশাত বুঝলো না লোকটা কি এখনো রেগে আছে নাকি, আর তাকে কোথায় নিয়ে যাবে। মিনমিন করে বলল, কোথায় যাব তাহলে আমরা? রায়ান বলল, প্রশ্ন না করে যা করতে বলেছি তাই করো স্টুপিড। তোমাকে আর কিছু জানার ইচ্ছা হলো না? লোকটা যেন আবার সেই নিজের ফর্মে ফিরে যাচ্ছে। কথা না বাড়িয়ে রায়ানের ফোন দিয়ে শাশুড়ির কাছে কল করে জানিয়ে দিল আজ আর বাড়িতে ফিরবে না। তারপর ফোনটা রেখে দিয়ে সিটে মাথা এলিয়ে দিল, যেখানে নিয়ে যায় যাক, তার কি, সে না হয় কয়েকটি ধমক খাওয়ার জন্য রেডি থাকলো। ধমক খাওয়ার আগে এখন একটু আরামে কাটিয়ে নিক ভেবেই চোখ দিল বাইরে। গ্লাসের ফাঁক গুলিয়ে রাতের শহর দেখাই মত্ত হলো। আর এদিকে কাজ শেষে বাড়িতে ফিরে সদর দরজা খোলা পেতে আনিকা বেগমের কপালে ভাঁজ পড়ল। দরজা পেরিয়ে ভেতরে আসতে ছেলেকে সোফায় শুয়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। ছেলেকে ডেকে বললেন, এই তুই এভাবে শুয়ে আছিস কেন, আর নিশাত কোথায় রে? পিয়াসের মাঝে কোনো নড়চড় দেখা গেল না, কেবল শুকনো মুখে উচ্চারণ করলো, তোমার বৌমাকে তোমার ছেলে এসে নিয়ে গেছে। এবার তিনি আরো আশ্চর্য হলেন, তাকে না বলেই নিয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর পর কল করলো, তাও ধরলো না। তিনি ছেলের দিকে এগিয়ে গিয়ে বললেন, ছেলেটা এসেছে আর তুই থাকতে বলবি না, চলে যেতে কেন দিলি? পিয়াস বলল, কারণ তোমার বড় ছেলেকে আটকে রাখার ক্ষমতা আমার নেই। ছেলের জবাব পেয়ে আর কথা বললেন না আনিকা বেগম। বাজার থেকে নিয়ে আসা জিনিসগুলো রেখে পুনরায় হলরুমে আসতেই পিয়াস ডেকে উঠলো, আম্মু এখানে এসে বসো তো। প্রশ্ন করলেন না যে কেন। ছেলের কাছে গিয়ে সোফায় বসতেই পিয়াস তার মাথা তুলে দিল, মায়ের কোলে রাখলো। ছেলের ভাবগতি ওনার কাছে সুবিধার মনে হলো না, তবুও সরল মনে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন। পিয়াস চোখ বুজে থেকে হঠাৎ আবদার করলো, ও আম্মু তোমার কাছে কিছু চাইলে দিবে আমাকে? আনিকা বেগম চোখ ছোট করে চাইলেন ছেলের পানে। এমন করে আবদার করার কি আছে ভেবে বললেন, এমন করে বলছো যেন তোমাকে কিছু দেই না, তা কি চাই তোমার? মায়ের প্রশ্ন পেয়ে পিয়াস হাসলো, চোখ মেলে মায়ের পানে তাকিয়ে বলল, আগে প্রমিস করো যা চাই তাই দিবা। আনিকা বেগম বেশি না ভেবে আলতো হেসে বললেন, ঠিক আছে বলো শুনি কি চাই তোমার? পিয়াস বলল, আপু তো সবসময় বলে আমাদের তার কাছে গিয়ে থাকতে, তাই না? আনিকা বেগম বলল, হ্যাঁ তো। পিয়াস বলল, তো আমি ভাবছিলাম এবার ওখানে গিয়ে সেটেল হয়ে যাই তোমাদের নিয়ে। ছেলের মাথায় চালানো হাত দুটো থেমে গেল। কি সব বলছে ওনার ছেলেটা? কোনো মতো বললেন, হঠাৎ এমন ডিসিশন? আচ্ছা রায়ান এসে কি তোমাকে কিছু বলেছে? পিয়াস নিজের চিরাচরিত রূপে ফিরে খানিকটা হেসে বলল, ভাই আবার কি বলবে? ভাই আবার কি বলবে? সে যদি এটা জানে তাহলে সে আগে বাধা দিবে। তুমিও কি সব ভাবো আম্মু? আনিকা বেগম বলল, তাহলে কেন যেতে চাইছো দেশ ছেড়ে? পিয়াস নিজের মায়ের একটা হাত টেনে তাতে কর্পোরেট চুম্বন করে শান্ত স্বরে বলল, তুমি তো এটাই চাও তাই না আম্মু, যে আমি তাকে ভুলে যাই, তোমার দুই ছেলেই ভালো থাকুক। তাহলে ধরে নাও আমাদের ভালো থাকার জন্য এই ডিসিশন। তার জন্য হাসপাতাল ছেড়ে দেখেছি, কিন্তু ফলাফল শূন্যর কোঠায়। একই শহরে থাকলে আমাদের দেখা হবে, মামা বাড়িতে যেতে হবে, আর বারবার ভাইয়ের সম্মুখীন হতে হবে। চেয়েও দূরে থাকতে পারবো না। তাছাড়া দেশ ছাড়লে হয়তো তাকে দ্রুত ভুলতে পারবো। আনিকা বেগম বলল, তুমি কি পালাতে চাইছো? পিয়াস বলল, ধরে নাও তাই। আবার ভাবতে পারো তাকে ভোলার মিশনে নামছি, হয়তো মিশন শেষে নিজের হাসিকে পুনরায় ফিরে পেলাম। এরপর আর কি বললেন বুঝলেন না আনিকা বেগম। ছেলেকে এতদিন ধরে বোঝানোর পরেও ছেলেটা বুঝলো না, নিজে কষ্ট পাওয়ার মাধ্যমে ওনাকে কষ্ট দেওয়াটাই কি কম ছিল, যে এখন ওনার কোল ছাড়তে চাইছে না ছেলেটা। কষ্ট এইভাবে যে ছেলেটা দূরে চলে যাবে ওনার থেকে, তবুও ছেলেটা যদি সত্যি দূরে গিয়ে ভালো থাকে তাহলে উনি তা হাসি মুখে মেনে নেবেন। তিনি নীরব সম্মতি জানিয়ে বললেন, যদি মায়ের থেকে দূরে থেকেই ভালো থাকো তো যাও, কিন্তু আমি কোথাও যাচ্ছি না। এবার পিয়াস অবাক হয়ে উঠে বসে বলল, কেন আম্মু, তুমি না গেলে আমার কিভাবে চলবে? আনিকা বেগম রাগ দেখিয়ে বললেন, তো তুমি কি চাও তোমার জন্য আমি আমার স্বামীকে ছেড়ে দূরে থাকি? পারবো না আমি। পিয়াস এবার বাইনা ধরে বলল, আব্বুকেও বলো না বিদেশে গিয়ে সেটেলড হতে। আনিকা বেগম বলল, তুমি ভালোই জানো তোমার আব্বু এটা মানবে না, তাই অহেতুক পেঁচাল বাদ দাও, কাউকে প্রয়োজন হলে বিদেশে গিয়ে বিয়ে করে নিও, আমি একটু রাগ করবো না। পিয়াস হতাশার শ্বাস ফেললো, তবে মা রাজি হয়েছে বুঝতে পেরে স্বস্তি অনুভব করলো। মাকে ছেড়ে উঠে নিজের রুমের দিকে অগ্রসর হলো। রুমে এসে সোজা ব্যালকনিতে চলে গেল। এই কটা মাস এটাই যেন তার প্রিয় জায়গা। সেখানে নিজের শরীরটা পুনরায় এলিয়ে দিয়ে চোখ রাখলো আসমানে। পুনরায় কোনো ভাবনায় নিমগ্ন হলো। মনে মনে যেন প্রশ্ন জাগলো, সে কি সত্যিই সবকিছু থেকে পালাতে চাইছে? উত্তর পেয়েও যেন পেল না। শুধু এতক্ষণ ধরে রাখা মুখের কোনো হাসিটা যেন তার বাতাসের সাথে মিলে হারিয়ে গেল দূর দেশে। মুখ জুড়ে যেন নেমে এলো আষাঢ়ের আধার। গাড়ি এসে থামলো মস্ত বড় এক
অ্যাপার্টমেন্টের সামনে। নিশাত গাড়ি থেকে নেমে অবাক হলো, এটা কোথায় নিয়ে এসেছে, চিনল না সে, চেনার কথাও নয়, ঢাকা শহর ছেড়েছে সেই কবে, আর বিয়ের পর তো তেমন কোথাও একটা যাওয়াই হয়নি, তবে জায়গার নাম ঠিকই জানে। রায়ান গাড়ি পার্ক করে এসে নিশাতের হাত ধরে সেই অ্যাপার্টমেন্টে ঢুকলো, এলিভেটরে চড়ে নবম ফ্লোরে এসে থামলো, একটা রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। এটা কার জানে না নিশাত। রায়ান বোধহয় বউয়ের মনের কথা বুঝলো, তাই প্রশ্ন করার আগে জবাব দিয়ে দিল, এটা তোমার স্বামীর টাকায় কেনা ফ্ল্যাট, এক কথায় বলতে পারো এটা তোমার স্বামীর, মানে এখন থেকে তোমার আর আমাদের দুজনের। নিশাত শুধু ভ্রুকুচকে দেখলো তাকিয়ে সবটা, তবে মুখে কিছুই উচ্চারণ করলো না। টাকা থাকলে এমন অনেক ফ্ল্যাটই কেনা যায়, এটা বড় কোনো বিষয় নয়। রায়ান বউয়ের হাত ছেড়ে দিয়ে আরেকটা রুমে প্রবেশ করলো, আর নিশাত ঘুরে ঘুরে দেখতে শুরু করলো 3 রুমের ফ্ল্যাট। প্রত্যেক রুমের সাথে হয়তো অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি আছে, বড় একটা কিচেন রুম আর একটা হল রুম, বেশ পরিপাটি করে সাজানো সবকিছু। খুব একটা জিনিস নেই, তবে যা আছে সবাই অনেক দামি মনে হলো। দেখা শেষ হতেই যে রুমে স্বামী গিয়েছে সেই রুমে প্রবেশ করলো। লোকটা কি এখনো রেগে আছে নাকি, কেমন ভার ভার কথা বলছে, কিছুই তো বোঝা যাচ্ছে না। ভয়ে ভয়ে রুমে প্রবেশ করে দেখলো রায়ান রুমে নেই, কই গেল। পরক্ষণে পানির শব্দ পেয়ে বুঝলো লোকটা বাথরুমে আছে, ভদ্রমেয়ের মতো গিয়ে বিছানায় বসে রইলো। অনেকটা সময় পর বাথরুম থেকে বের হলো রায়ান, পরনে শুধু একটা ট্রাউজার জড়ানো, খোলা বক্ষ জুড়ে ফুটা ফুটা পানি চিকচিক করছে। সে হেঁটে নিশাতের পানে বসে নির্দেশ দিল, স্বামীর মাথা মুছে দাও। নিশাত বাধ্য স্ত্রীর মতো উঠে রায়ানের সামনে দাঁড়িয়ে মাথায় তোয়ালে ছোয়ালো। গোসল করায় হয়তো মাথাটা ঠান্ডা হয়েছে, তাই তো বউয়ের কোমর জড়িয়ে কাছে টেনে পেট মুজে দিল। স্বামীর কাজে নিশাত শুধু একটু হাসলো। নিশাতের পেটের উপর থেকে জামাটা সরিয়ে সেখানে নিজের ঠোঁট স্পর্শ করলো। নিশাত বুঝলো সবটাই, লোকটা এখনো ভয় পেয়ে আছে সেই ঘটনা শুনে। নিশাত এবার অপরাধীর মতো করে বলল, আমি সরি স্বামী জান, আর কখনো এমন ভুল হবে না। রায়ান পেট থেকে মুখ সরিয়ে বউয়ের পানে তাকালো, আরো একটু কাছে টেনে নিয়ে নরম স্বরে বলল, সেদিন রাগ করে বললো, আর সিরিয়াসলি বলছি, তোমার আর কাজে আসা লাগবে না, তবে যতদিন সুস্থ আছো আমি সাথে করে কলেজে নিয়ে যাব, আর কোনো কথা নয়, বুঝেছো। নিশাত সম্মতিতে মাথা নাড়ালো, এরপরও অমত করার সাহস তার নেই। রায়ান নিশাতকে ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাওয়ার ব্যবস্থা করি। নিশাত বাথরুমে চলে যেতে রায়ান রুম থেকে বেরিয়ে এলো। আসার সময় নিজেদের ড্রাইভারকে কল করে বলেছিল বাজার করে দিয়ে যেতে, কিছুক্ষণের মধ্যে তিনিও চলে এলেন। রায়ান বাজারগুলো নিয়ে কিচেনে গেল, খালি শরীরের উপরে একটা কিচেন অ্যাপ্রন পরে বউয়ের জন্য নিজের হাতে পছন্দ মতো রান্না বসালো। যদিও রান্নায় খুব একটা পটু নয় সে। নিশাত ভেজা শরীরে বাথরুম থেকে বের হলো, পোশাক তো সে কিছু নিয়ে যায়নি, অথচ গোসল সেরে নিয়েছে। এখানে আর কোনো পোশাক আছে কিনা তাও তো সঠিক জানে না। এগিয়ে গেল কাবার্ডের দিকে, কিন্তু কাবার্ড খুলতেই হতাশ হলো, তার জন্য তো কোনো পোশাকই নেই, সব শুধু ওই মানুষটার পোশাক। কান্না পেয়ে গেল, পরক্ষণে কিছু একটা ভাবতে মুখে হাসি ফুটালো। কাবার্ড থেকে রায়ানের একটা শার্ট নিয়ে বাথরুমে ঢুকলো পুনরায়, পোশাক তো নেই, তাছাড়া নিশ্চয়ই এই পোশাক দেখলে স্বামীর সব রাগই শেষ হয়ে যাবে। ভেবে সেই শার্টটা শরীরে জড়িয়ে বেরিয়ে এলো। ভেজা চুলে একটা টাওয়াল পেঁচিয়ে লাজুক এসে ছুট লাগালো স্বামীর উদ্দেশ্যে। কিচেন রুমের দরজার সামনে এসে ঠু মারলো নিশাত। রায়ানের রান্নার ফাঁকে চোখ পড়লো সেদিকে, বউয়ের ভাব দেখে ভ্রুকুচকে বলল, এভাবে উকি মারছো কেন, দেখার ইচ্ছে হলে কাছে আসো, প্রয়োজনে একটু সাহায্য করো, বলে আবার রান্নায় মন দিল। নিশাত জোরে একটা শ্বাস টেনে দরজার আড়াল থেকে বেরিয়ে কিচেনে প্রবেশ করলো, পেছন থেকে গিয়ে স্বামীকে জড়িয়ে ধরলো। রায়ান মুচকে এসে পেটের উপর রাখা বউয়ের হাতের উপর হাত রাখলো। পরক্ষণে বউকে ঘুরিয়ে নিজের সামনে দাঁড় করাতেই চোখ স্থির হলো বউয়ের মোহনীয় রূপে। শুকনো ঢুক গিললো একটা, এই মেয়ে কি আজ তাকে মেরে ফেলার পায়তারা করছে নাকি, না হলে এমন করে খোলামেলার সাথে তার সামনে এসেছে কেন, নাকি নিজে মরতে চাইছে, সে কি জানে না এখন এসব তার জন্য ঠিক না। নিশাত দুহাতে স্বামীর গলা আঁকড়ে ধরে মিষ্টি এসে ডেকে উঠলো, হানি। রায়ান নিজেও মুচকি এসে বউয়ের কোমর আঁকড়ে ধরে নিজের সাথে জড়িয়ে নিল, নাকে নাক ঘষে বলল, হঠাৎ এমন রূপে সেজেছো কেন, স্বামীর আদর পেতে ইচ্ছে করছে বুঝি, জানো না এসব তোমার জন্য ঠিক না। কথার মানে বুঝতে পেরে নিশাত লাজুক এসে ছোট করে বলল, গোসল করে এসে নিজের কোনো পোশাক পাইনি, তাই স্বামীরটাকে নিজের বানিয়ে নিয়েছি। রায়ান বলল, কিন্তু এতে যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার কি হবে। রায়ানের হাসকিশোরের কথা শুনে নিশাত আরেকটু হেসে উচ্চারণ করলো, তো আপনাকে আটকে কে রেখেছে। বউয়ের কথায় হেসে ফেললো রায়ান, বউকে উঁচিয়ে কিচেন কাউন্টারে বসিয়ে দিয়ে বলল, আমাকে প্রলোভন দেখেও না পাখি, আপাতত রান্নার কাজে মনোযোগী হতে দাও। বলেই বউকে ছেড়ে রান্নায় মন দিল। নিশাত চুপচাপ বসে রান্না দেখতে লাগলো। রান্না শেষ হতে রায়ান খাবারগুলো নিয়ে টেবিলে সাজিয়ে রেখে এসে গায়ের অ্যাপ্রনটা খুলে রেখে নিশাতকে কুলে তুলে নিল। কিচেন থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের কাছে এসে মেয়েটাকে নিজের কোলে নিয়েই বসে পড়লো। একটা প্লেটে খাবার নিয়ে নিজেই বউয়ের মুখের সামনে ধরলো। নিশাত এবার নিশ্চিত যে এই লোকের রাগ সম্পূর্ণরূপে কমেছে। হাসি মুখে স্বামীর হাত থেকে খাবার মুখে পড়লো, দু এক গ্লাস খেতে গা গুলিয়ে উঠলো, হঠাৎ করে বমি করে দিল। টেবিলে রাখা খাবার আর রায়ানের খোলা বক্ষপট এক মুহূর্তে নোংরা হয়ে গেল। রায়ান বিচলিত হয়ে নিশাতের মাথা চেপে ধরলো, বমি কমতেই কুলে করে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে এনে একটা চেয়ারে বসিয়ে দিল। নিশাতের মুখটা কাদো কাদো হয়ে গেল। তা দেখে রায়ান সান্ত্বনা স্বরূপ কপালে একটা ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, খারাপ লাগার কিছু হয়নি পাখি, আমি পুনরায় রান্না করে আনছি। সান্ত্বনা পেলেও নিশাতের মন ভালো হলো না। লোকটা কি কষ্টে রান্না করেছে, আর সে কি করলো। তাছাড়া লোকটার শরীরও নোংরা হয়ে উঠেছে, নিশ্চয়ই লোকটা খারাপ লাগছে, কিন্তু বলছে না। রায়ান বউকে ছেড়ে খাবার টেবিল
পরিষ্কার করলো। এবার তার নিজেরই কান্না পেলো, বউকে খাওয়াবে বলে শখ করে একটু রান্না করলো, অথচ বউটা খেতেই পারলো না। তার বাচ্চার চক্করে বউটাকে আর কি কি সহ্য করতে হবে কে জানে। সব পরিষ্কার করে নিজেও ফ্রেশ হয়ে এলো, পুনরায় হালকা কিছু রান্না করে নিশাদকে একটু একটু করে খাইয়ে দিল। রায়ান নিজেও একটু খেলো, তারপর সব গুছিয়ে রেখে বউকে কুলে নিয়ে নিজের রুমে প্রবেশ করলো। বউকে বুকে নিয়ে শুয়ে পড়লো। মেয়েটাকে ঘুমাতে বললেও ঘুমালো না। ও বাড়িতে অবেলায় ঘুমানোর ফল এটা। নিশাদ স্বামীর খোলা বক্ষপট জুড়ে আঙুল দিয়ে আঁকিবুকি করলো। হঠাৎ বুক থেকে উঠে রায়ানের পেটের উপর বসে পড়লো। রায়ান ভ্রুকুসকে বলল, কি হয়েছে, বসেছ কেন? নিশাদ বলল, ইচ্ছে হয়েছে তাই, বলে নিচু হয়ে স্বামীর কপালে উষ্ঠ ছোয়ালো। তারপর গালে নাকে থুতনিতে সবশেষে উষ্ঠে শুকনো চুমু খেলো কবার। বউয়ের কাজে রায়ানের এতক্ষণ ধরে রাখা সংযম যেন ভাঙতে শুরু করলো। নিশাদকে আটকে গাঢ় স্বরে বলল, এমন করো না পাখি, নাহলে তোমার স্বামী আজ শেষ। এমনিতেই তোমার থেকে দূরে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি, একটু বোঝো প্লিজ। নিশাদ বুঝলো না, আবেগীয় স্বরে বলে উঠলো, তাহলে কাছে আসো না, আমি তো বারণ করিনি। রায়ান বলল, এখন এসব তোমার জন্য ঠিক। বলতে চেয়েও আর বলতে সক্ষম হলো না রায়ান। নিশাদ রোধ করলো, নিজেই গাঢ় স্পর্শে স্বামীর ঠোঁট জোড়া আঁকড়ে ধরলো। গেল রায়ানের সম্পূর্ণ সংযম শেষ। নিজেও বউয়ের চুলের মাঝে একটা হাত গুলিয়ে আরেকটা হাত পোশাক গুলিয়ে কোমরে স্থাপন করে গভীর আবলেশে ডুব দিল বউয়ের ওষ্ঠ মাঝে। দুজনে যেন ছন্নছাড়া হলো। রায়ানের এলোমেলো হাতের বিচরণ ঘটলো বউয়ের সর্বাঙ্গ জুড়ে। একটা সময় নিশাতের কষ্ট হওয়ার ফলে স্বামীকে ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস ফেললো। কিছু সময় সেভাবে বসে থাকার পর নিশাত মোহবিষ্ট স্বরে ডেকে উঠলো, রায়ান। রায়ানের গালস্বর ভেসে এলো, নিশাত বলল, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। গুড নিউজের কথা শুনতে রায়ান চোখ মেলে বউয়ের মুখ পানে তাকালো। জানা না কি খবর, তাই মজার স্বরে বলে উঠলো, প্রেগনেন্ট তো অনেকদিন আগেই হয়েছ, তাহলে এখন আবার কিসের গুড নিউজ? নিশাত নিজেও চোখ মেলে স্বামীর চোখে চোখ রাখলো। নিশাত একটু ঝুঁকে ফের কপালে উষ্ঠ ছুঁয়ে ফিসফিস করে উচ্চারণ করলো, তুমি একের অধিক বাচ্চার বাপ হতে চলেছ রায়ান নেওয়াজ। রায়ান এক মুহূর্তের জন্য যেন স্তব্ধ হয়ে গেল। কথাটা বুঝতে সময় লাগলো নাকি কথাটা ঠিক হজম করতে কষ্ট হলো তা রায়ান নিজেই বুঝলো না। নিশাত মিষ্টি হেসে স্বামীর পানে চেয়ে দেখলো। স্বামীর এমন রিয়াকশন দেখে হেসে কোটি কোটি হলো। স্বামীকে বিশ্বাস করানোর স্বরে বলল, সত্যি বলছি স্বামী জান, আপনার জিনিসে কাজ করে গেছে, আপনার ভরসা বিফলে যায়নি। রায়ান এবার আকস্মিক বউকে নিচে শুয়ে দিয়ে নিজে তার উপর ভর ছেড়ে দিল। নিশাত তখনও খিলখিল করে হাসতে ব্যস্ত। সব সত্যি বুঝতে পেরে বুকের ভেতর যেন টালমাটাল শুরু হলো। বউয়ের মিষ্টি হাসি সহ্য হলো না। ওষ্ঠের সাহায্য সেই হাসি বন্ধ করে দিয়ে বলল, তাহলে সেদিন মিথ্যে কেন বলেছিলে, বলনি কেন আমাকে? নিশাত পুনরায় ফিক করে হেসে দিয়ে বলল, আপনার ওভার কনফিডেন্ট ভেঙে গেলে আপনার রিয়াকশন কেমন হয় দেখতে চেয়েছিলাম। তাছাড়া ভেবেছিলাম আপনাকে সারপ্রাইজ দিব, যখন অল্প কদিনে আমার পেট স্বাভাবিকের চেয়ে বড় হয়ে উঠতো, আর তখন আপনি সব বুঝতে পারতেন, তখন নিশ্চয়ই আপনার চোখ বেরিয়ে আসার উপক্রম হতো। রায়ান বলল, তাহলে আজ বলে দিলে কেন? প্রশ্ন শ্রবণ হতে হাসির মাত্রা কিঞ্চিত কমিয়ে জবাব দিল, মনে হলো আজকের দিনে আপনাকে খুশি করার জন্য এই খবরটাই বেস্ট। এই দেখুন, অফুরন্ত খুশির ছাপ আপনার মুখ জুড়ে স্পষ্ট ফুটে আছে। ঠিক বলছি না? রায়ান বলার মতো যেন কিছু খুঁজেই পেল না। স্বপ্ন যখন এভাবেই সত্যি হয়, তখন বোধহয় এমনই খুশি খুশি অনুভব হয় যেমন এখন তার হচ্ছে। নিশাত বুঝতে পেরে ফের মুচকে এসে বলল, নিজের জিনিস কাজ করে গেছে জানার পর আপনার অনুভূতি কেমন হচ্ছে মিস্টার হাজব্যান্ড? রায়ান এবার উত্তর স্বরূপ বউয়ের গলায় মুখ গুজে দিল। নিজেও এক টুকরা হেসে বলল, ফিলিংস মুখের বলে বোঝানোর নয় হানি, কাজ করে দেখাচ্ছি। এই খুশিতে তুমি বারণ করলেও ডাবল ডাবল আদর খেতে হবে তোমাকে আজ। রায়ান খুশিতে আদরে আদরে ভরিয়ে তুললো বউকে। আর নিশাত নিজেও হাসি মুখে তা গ্রহণ করতে তৎপর হয়ে উঠলো। রাতটা যেন দুজনের জন্য খুশির আর মধুময় হয়ে উঠলো। নতুন করে খুশির জোয়ারে ভেসে উঠলো দুজন। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। তো আশা করছি সবার ভালো লেগেছে। তো সবাই প্লিজ আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।